প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ইসরায়েলি হামলায় ইরানের সামরিক প্রধান, পুলিশ প্রধান ও 12 পরমাণু বিজ্ঞানী সহ মোট 20 কর্মকর্তা নিহত। অন্যদিকে ইরানের পাল্টা হামলা ইসরায়েলের 2 সেনা সহ নিহত 7, আহত 2 শতাধিক। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে 50 মিনিটের ফোনালাপ পুতিনের। অন্যদিকে সমগ্র মুসলিম বিশ্বে ইরানের পাশে রয়েছে। ফোনালাপে পেজেশকিয়ানকে বললেন সালমান। ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান আক্রমণ করলে ইতিহাসের ভয়াবহ প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করল যুক্তরাষ্ট্র। ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 7। ইরানে হামলা, আমেরিকানদের সমর্থন চাইলেন নেতানিয়াহু। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প। ইসরায়েলের হামলাকে বর্বর আখ্যা দিয়ে তীব্র সমালোচনা চীনের। অন্যদিকে মানবিক সহায়তাকে অস্ত্রীকরণ করেছে ইসরায়েল, বলছে জাতিসংঘ। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি থাকলে বিএনপির পদে রাখা যাবে না, জানালেন ডক্টর শাহাদাত। 3 মাসে খেলাপি ঋণ বেড়ে 3.57 লাখ কোটি টাকা। 5 ইসলামী ব্যাংক মিলে হবে একটি ব্যাংক, চাকরি হারাবেন না কর্মীরা, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। দেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আসছে নেপাল থেকে। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু এ বছরই, জানালেন রুশ রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইরানের হামাদান প্রদেশে ইসরায়েলি ড্রোন হামলায় আসাদাবাদ পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান মেজর হাবিবুল্লাহ আকবরিয়ান ও সেকেন্ড লেফটেন্যান্ট আমির সাইফি নিহত হয়েছেন। হামাদান পুলিশ জানায় একটি গোয়েন্দা অভিযানের সময় এই হামলা হয়। এছাড়া অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের বিমান হামলায় ইরানের পরমাণু কর্মসূচিতে যুক্ত অন্তত 12 জন শীর্ষ বিজ্ঞানী নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, এই হামলা ইরানের গণবিধ্বংসী অস্ত্র তৈরিতে বড় আঘাত এনেছে। এদিকে ইরানের পাল্টা হামলায় 2 পক্ষ মিলিয়ে অন্তত 380 জন নিহত হয়েছে। ইরানের হামলায় তেল আবিবের বাত ইয়ামে একটি আবাসিক ভবন ধ্বংস হয়। সেখানে 6 জন নিহত ও 180 জন আহত হয়েছেন। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকজনকে উদ্ধারের কাজ চলছে। ইরান ইসরায়েল চলমান সংঘাত নিয়ে শনিবার প্রায় 50 মিনিট ফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন এই সংঘাত বন্ধে ট্রাম্পকে আহ্বান জানান এবং ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা করেন। তিনি বলেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্য মারাত্মক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে। ট্রাম্প নিজেও ট্রুথ সোশ্যালে জানান, ইসরায়েল ইরান যুদ্ধ থামানো উচিত বলে পুতিন একমত। তিনি পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের অনুরোধও জানিয়েছেন। এদিকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানান, মুসলিম বিশ্ব ইরানের পাশে আছে। ইসরায়েলের হামলাকে তিনি ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন। MBS আরও বলেন, ইরান বিচক্ষণতার সঙ্গে তেল আবিবের ষড়যন্ত্র প্রতিহত করবে। ইরান ও ইসরায়েলের চলমান হামলা, পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। এর মাঝে রোববার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, ইরানের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। তবে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তাহলে এমন প্রতিশোধ নেওয়া হবে যা ইতিহাসে আগে দেখা যায়নি। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি করাতে পারে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের যুক্তরাষ্ট্রকে পাশে চেয়েছিল ইসরায়েল, তবে ওয়াশিংটন তা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানায়, গত 48 ঘণ্টায় তেল আবিব এই অনুরোধ জানায়, কিন্তু যুক্তরাষ্ট্র এখন সরাসরি সংঘাতে জড়াতে চাচ্ছে না।
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ 7 জন নিহত হয়েছেন। রোববার সকালে গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় জঙ্গলে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় এএনআই। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায় সকাল 5:20 হেলিকপ্টারটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যে নিখোঁজ হয়। হেলিকপ্টারে 6 জন তীর্থযাত্রী ও একজন পাইলট ছিলেন। যাত্রীরা এসেছিলেন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে। প্রাথমিকভাবে খারাপ আবহাওয়া ও প্রযুক্তিগত ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় আমেরিকানদের সমর্থন চেয়ে বলেন, আমাদের শত্রু আপনাদেরও শত্রু, আমরা সবাই হুমকির মুখে। তিনি ইরানকে অত্যাচারী শাসক উল্লেখ করে দাবি করেন, ইসরায়েল পদক্ষেপ না নিলে ইরান হিজবুল্লাহ ও হামাসকে পারমাণবিক অস্ত্র দিত। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে স্বাধীনতা রক্ষার প্রতীক হিসেবে শ্রদ্ধা জানান। এদিকে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আঘাত হানে ইরান, যার ফলে মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাতার ভিত্তিক আল জাজিরা জানায়, ইরান আরও বড় এবং ধ্বংসাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে, যা কয়েক ঘন্টার মধ্যে ঘটতে পারে। অন্যদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধ হওয়া উচিত। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন এবং ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে বর্বর আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করছে। চীন ইরানের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবস্থান নেবে বলেও জানান তিনি। এদিকে গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা কেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণে অন্তত 23 জন নিহত হয়েছেন। তারা খাবার ও ওষুধ সংগ্রহ করতে এসেছিলেন। আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে মিডল ইস্ট আই। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত কেন্দ্রে এ হামলা হয়। জাতিসংঘের সহায়তা সংস্থা UNRWA জানিয়েছে, ইসরায়েল মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়াচ্ছে। OCH এর মুখপাত্র জেন্স লার্কি বলেন, নিরাপত্তার অভাবে মানবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জাতিসংঘ গাজায় পূর্ণাঙ্গ প্রবেশাধিকার ও অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডক্টর শাহাদাত হোসেন জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা অনুযায়ী 2024 সালের 5 আগস্টের পর বিএনপিতে আসা কেউ যেন গুরুত্বপূর্ণ পদ না পান। দীর্ঘ 16 বছর ধরে আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদেরই নেতৃত্বে আনতে হবে। শনিবার চট্টগ্রামের লাভ লেনের এক ঈদ পুনর্মিলনীতে তিনি আরও বলেন, যেসব নেতার ছবি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পাওয়া যাবে তাদেরও দায়িত্ব থেকে বাদ দিতে হবে। প্রমাণ পেলে কেন্দ্রীয় ও স্থানীয় দপ্তরে জমা দিতে বলেছেন তারেক রহমান। 2025 সালের 31 মার্চ পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,20,335 কোটি টাকা, যা মোট ঋণের 24.13%। ডিসেম্বর 2024-এ এ পরিমাণ ছিল 3,45,765 কোটি টাকা, অর্থাৎ 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 74,570 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক জানায়, মার্চ শেষে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 17,11,992 কোটি টাকা। এর আগে ছিল 17,11,402 কোটি। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আগের সরকার খেলাপি ঋণ লুকিয়েছিল। অনুসন্ধানে প্রকৃত চিত্র সামনে আসছে, যা 30% পর্যন্ত পৌঁছাতে পারে। বেসরকারি খাতের 5টি ইসলামী ব্যাংককে শিগগিরই একীভূত করা হবে। একত্র হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবে না বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক 5টি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। 2023 সালের 3রা অক্টোবর স্বাক্ষরিত নেপাল ভারত বাংলাদেশ ত্রিপক্ষীয় চুক্তির আওতায় 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার
করে এই বিদ্যুৎ সরবরাহ চলবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় 7 টাকা। বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, নেপাল থেকে বিদ্যুৎ নিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শীতকালে বাংলাদেশ থেকে নেপালে বিদ্যুৎ রপ্তানির সম্ভাবনাও বিবেচনায় আছে, কারণ বরফের কারণে সেই সময় নেপালে জলবিদ্যুৎ উৎপাদন কমে যায়। এদিকে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট 2025 সালের শেষ নাগাদ চালু হবে। রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রূপপুর প্রকল্প প্রযুক্তিগত ছাড়াও রাশিয়া বাংলাদেশ অংশীদারত্বের এক উজ্জ্বল উদাহরণ, যা বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা করবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Money Art. Men's, ladies, and kids wear. Art. Be smart.